একটাতেও দিসনি? তোদের কি মনে আছে যে আমি যখন আগের দিন মানে আমি যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে ইস ইস এই যে পরের sin x dx এর মানে হচ্ছে cos x plus c না, তাহলে এটা গুণ হয়ে যাবে না ভিতরে দুটার সাথে, হ্যাঁ প্লাস cos x। ঠিক আছে তো। তাহলে এখানে একটা মানে cos x এর গুণ হবে, গুণ হয়ে যাবে তো ভিতরে দুটার সাথে, c এর সাথেও গুণ হবে। ঠিক আছে, এই ঠিক আছে, আচ্ছা, cos x into c হবে। তো নাম্বার কাটা গেল কোথায়? ওরে স্যার ওটা তো বলেনি না। ঠিক আছে, এই শোনো, ওদের দেখাইছে ঠিক আছে যে আলটিমেটলি এটা করলে হবে মাইনাস কস এক্স প্লাস সি, তাহলে ওই সি দিয়ে তো আবার এটা গুণ হয়ে যাবে। সো এইখানে আসবে সি ইন্টু কস এক্স, সি ইন্টু, ওকে। ওটা ছুটে গেছিল, ওটাই ও বললো, গুড, ঠিক আছে। এইবার ওকে তো? কারো কোথাও অসুবিধা হলে একটু বলো। নাই তো? সত্যি? গুড। এবার আমরা আজকের ক্লাস শুরু করতে পারি। আজকে আমরা মূলত তিনটা জিনিস শিখব। তো তিনটা জিনিস আগেই স্পয়লার না করে আমরা একটু ডিপ থেকে আসি। তার আগে একটা কোশ্চেন একটু জিজ্ঞেস করে নেই। এই শুক্রবারে বাসায় যাওয়া এরকম নিয়ত কে কে করেছিল? এই শুক্রবারে বাড়ি যাবা? একজন, দুইজন, মেয়েদের মধ্যে কেউ নিয়ত করেনি, ভেরি গুড। এই শুক্রবারে বাসায় যাবা এরকম নিয়ত কে কে করেছিল? মানে বাড়ি যাবা আর কি, কালকে 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 বাসায় যাবা এরকম কে কে চিন্তা ভাবনা করেছো? না না, মানে যাদের বাসা বাহিরে, রাজশাহীতে না, গ্রামের বাসায় কালকে যাবা এরকম কে কে ঠিক করেছো? দুইজন খালি। ও আচ্ছা আচ্ছা, তো যাই হোক, কালকে হয়তো বাসায় যাওয়া হবে না আর কি, কিছু একটা আছে আর কি। বলছি একটু পরে, বলছি আগে পরে নি, না আগে না বলে, আমি তো বলেই দিলাম ক্লাস হবে, ক্লাস, ঠিক আছে। কি বলবো না? তুমি ঘুরতে পারবে না যে, জানি তাই। তাই যাই হোক, ওটা হ্যাঁ, না 2টার সময় ক্লাস দেওয়া নেই, 5টার দিকেই আছে ক্লাস। এখন শোনো, এই একটু পরে বলবো, পরে ক্লাসটা করাইনি, নাহলে দেরি হয়ে যাবে, তখন ক্লাস করানোর ফিলিংস চলে যাবে। আগে ক্লাসটা পড়ে নিই আমরা। তো আমরা আগের দিন ইন্টিগ্রেশন করা শিখেছি। ইন্টিগ্রেশনের বাংলা মানেটাও মাথার মধ্যে ঢুকিয়েছি, যে ইন্টিগ্রেশনের বাংলা মানে হচ্ছে যোগজীকরণ। ইন্টিগ্রেশনের বাংলা মানে কি? যোগজীকরণ বা সমাকলন। তো এটা বাংলা মানে না, বাংলা মানে হলো যোগ করা বা অ্যাড করা। বাংলা মানে হলো যোগ করা বা অ্যাড করা। তো এই যোগ করা বা অ্যাড করা যে বাংলা মানে, কিন্তু আলটিমেটলি আমরা যখন ইন্টিগ্রেশন করি আমরা পাই কি, এই জিনিসটা কিন্তু আমরা জানি না। আমরা যে ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশন করার পরে আমরা কি পাই, এই জিনিসটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। এটা কিন্তু মিসিং আমাদের কাছে। যেমন ধরো, ডিফারেন্সিয়েশন আবিষ্কার করার আগেই বিজ্ঞানী নিউটনের উদ্দেশ্য ছিল তিনি ঢাল বের করবেন। তাই আলটিমেটলি আমরা যখন ইন্টিগ্রেশন করেছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা রেজাল্ট হিসেবে যেটা জানি, তার কাজ হচ্ছে ঢাল বের করা। অর্থাৎ ডিফারেন্সিয়েশন করার সিস্টেমটা হচ্ছে ভেঙে ভেঙে ফেলা, আর ডিফারেন্সিয়েশন করার পরে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ঢাল বের করা, মানে ঢাল পাই। বাট ইন্টিগ্রেশন মানে আমরা জানি যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে জোড়া লাগানো, বাট আমরা এখন পর্যন্ত কিন্তু জানি না যে আমরা যে ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশনটা করে আমরা পাই কি। আমি আবারও বলছি, আমরা এখন পর্যন্ত জানি না যে আমরা ইন্টিগ্রেশন করে পাই কি। আরো ভালো করে আগে প্রশ্নটা বুঝাই। প্রশ্নটা হচ্ছে, সাপোজ আমি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স লিখলাম। আমি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স লিখলাম, যেটাকে ইন্টিগ্রেট করলে আমি খুবই ক্লিয়ারলি পাবো এক্স কিউব বাই 3 প্লাস সি। তো আমি তো এক্স কিউব বাই 3 প্লাস সি পেলাম। এটা আমার প্রশ্নটা হচ্ছে, এই জিনিসটার ফিজিক্যাল এক্সিস্টেন্স কি, এটা দ্বারা আসলে আমি কি পাচ্ছি, এটা
এটা আমার কি লাভ হচ্ছে এটা পেয়ে? মনে হচ্ছে যে হ্যাঁ আমরা ভাঙা ভাঙা অনেকগুলো গ্লাসের টুকরা পেয়েছিলাম, ওগুলো সমষ্টি পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি এটা কি ডিফাইন করে এটা আমরা এখন খুঁজে বের করব, যেটার ফিজিক্যাল অস্তিত্বটা কোথায়। দেখি এর অস্তিত্বটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মনে করো এই ধরে নাও এটা একটা ফাংশন, যে ফাংশনটাকে আমরা মনে করে নিলাম এফ অফ এক্স। তাহলে আবারও বলছি, ধরে নাও যে এটা একটা ফাংশন, যে ফাংশনটাকে মনে করতে পারো তুমি এফ অফ এক্স। ফাংশনটাকে তুমি কেমন মনে করতে পারো? এফ অফ এক্স। ওকে, আর এই ফাংশনের মনে করো ডিএক্স, মানে আমরা একটু বোঝাতে যাচ্ছি যে যদি এটা বাদ দেই, মনে করো ইন্টিগ্রেট করা, মানে ধরো এই জিনিসটা আমি করলাম ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স, মানে এই বাবা ভেঙে গেছিল, একে জোড়া লাগালাম, এই তো। তাহলে আগে আমরা একটু দেখবো এফ অফ এক্স জিনিসটা কি, ডিএক্স জিনিসটা কি। এফ অফ এক্স মানে মনে করো এই অংশটার মান, এই অংশটার মান, মানে তাই না, দেখো এই এক্স এর মান এফ অফ এক্স, এই তো, হ্যাঁ কি না? আর ডিএক্স মানে কি? এক্স এর সামান্য পরিবর্তন, যেই পরিবর্তনটা টেন্ডস টু জিরো। ডিএক্স মানে হলো এক্স এর সামান্য পরিবর্তন, যেই পরিবর্তনটা টেন্ডস টু জিরো। তাহলে ডিএক্স মানে এক্স এর সামান্য পরিবর্তন, যেই পরিবর্তনটা কার কাছাকাছি? শূন্যের কাছাকাছি। আমি আবার বলছি, পরিবর্তনটা কার কাছাকাছি? শূন্যের কাছাকাছি। কথা কি ক্লিয়ার? ওকে, গুড। নাও পরিবর্তনটা যদি শূন্যের কাছাকাছি হয়, তাহলে এইটুকুটা জায়গাকে আমি মেইনলি ডিএক্স বলছি না? এই এক্স অক্ষের পরিবর্তন তো ডিএক্স, ডিএক্স মানে এক্স অক্ষের পরিবর্তন। আমি কতটুকুটা বড় হলাম, কতটুকুটা সামনে আগালাম, আর ওই সামান্য এক্স এর পরিবর্তনের জন্য নিশ্চয়ই ওয়াই এর তেমন একটা পরিবর্তন হবে না। তাই আমরা বলতে পারি যে এই লাইনের মানে এই লাঠিটাও এফ অফ এক্স, এই লাঠিটাও এফ অফ এক্স, অর্থাৎ আমাদের উচ্চতা হচ্ছে এফ অফ এক্স। দেখো মেনলি কথা এটাই কিনা? হ্যাঁ। এখন এই যতটুকুটা এখানে একটা ছোট্ট জিনিস আছে, এটাকে মনে করো জুম করে বাইর করে নিয়ে আসলাম। জুম করে বাইর করে নিয়ে আসলে দেখো তো এরকম একটা জায়গা পাওয়া যাচ্ছে কিনা? যাচ্ছে, বলো। তাহলে এই যে এরকম একটা জায়গা যদি আমরা পাই, এই জায়গার কি এই নিচের অংশটা ডিএক্স না বাবা? আর এইটুকুটা অংশ কি বাবা এফ অফ এক্স না? ভালো করে বলো তো, এই তোমরা বলো, ওইটুকুটা এফ অফ এক্স না? আর এইটুকুটা কত? ডিএক্স। এখন এটা দেখতে একটা আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? তাহলে এফ অফ এক্স ইন্টু ডিএক্স মানে কি? কিসের ক্ষেত্রফল? তার মানে ভালো করে খেয়াল করো, এইটুকুটা অংশ আসলে ক্ষেত্রফল ডিনোট করছে। কিসের ক্ষেত্রফল ডিনোট করছে? এখন অ্যাকচুয়ালি এই জায়গার মধ্যে কতগুলো আয়তক্ষেত্র বানানো যাবে? বিলিয়ন বিলিয়ন আয়তক্ষেত্র বানানো যাবে। তাহলে এরকম করে যদি আমরা একবার x1 x2 x3 x4 x5 x6 করে করে বিলিয়ন বিলিয়ন বসাই, বিলিয়ন বিলিয়ন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে। আর এই ইন্টিগ্রেশন চিহ্নটার মানে কি? যোগ করা। তাহলে এই বিলিয়নটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে আমরা আলটিমেটলি কি পাবো? বলো কি পাবো? এই পুরা জায়গাটার এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল পাবো। একটু বাংলায় লিখবো, এইটার বাংলা হলো এফ অফ এক্স এর এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল, এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল। তাহলে
তাহলে আমরা পাবো হলো এফ অফ এক্স এর এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল। আমি আবারও বলছি, আমরা কি পাবো? এফ অফ এক্স এর এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল। কথা কি বুঝতে পেরেছি? তাইলে মোটামুটি আমরা একটা ভালো জিনিস পেলাম। আমি আবারও ভালো করে বলতেছি, শোনো, এই ডিএক্স মানে তো ছোট ছোট অংশ করা, তাহলে ছোট 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 কোটি কোটি আমি আয়তক্ষেত্র করেছি। এখন এই ছোট ছোট আয়তক্ষেত্র যে আমি করছি, এই এফ অফ এক্স ইন্টু ডিএক্স মানে ওই প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর সামনের ইন্টিগ্রেশন মানে হলো যোগ করা। কোটি 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 আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ এক্স অক্ষের সাথে যে কোনো একটা গ্রাফের টোটাল ক্ষেত্রফলটা দেয় আমাকে ইন্টিগ্রেশন। অর্থাৎ ইন্টিগ্রেশন আমাদের কি দেয়? ক্ষেত্রফল দেয়। তাহলে আবারও যদি আমি দুইটা ফান্ডামেন্টাল কথা বলি, যে এটা আমাদের মনে রাখাই লাগবে বিজ্ঞানে থাকতে গেলে। অন্তরীকরণ মানে হলো ভেঙে ফেলা, আর অন্তরীকরণ আমাকে দেয় হলো ঢাল। যোগজীকরণ মানে হলো জোড়া লাগানো, আর যোগজীকরণ আমাকে দেয় হলো ক্ষেত্রফল। যোগজী ক্ষেত্রফল দেয়। কথা কি ক্লিয়ার? কথা ওকে? ঠিক। এখন এটার একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আগে তোমাদেরকে একটু ভালো করে বোঝাই। এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট মানে ধরো জায়গা জমি বা মাটি ভূমি এগুলা মাপার ক্ষেত্রে আমাদের নর্মালি সংশ্লিষ্ট এরকম মানুষ যারা জায়গা জমি মাপতে পারে তাদেরকে বলা হয় আমিন। আমিনের একটা কোর্স করা থাকে তাদের। তো আগের যুগে, আজ থেকে 20 বছর আগে আমিনরা কি করতো? পেন্সিল, চাঁদা, কাটা কম্পাস, তারপর স্কেল এগুলা দিয়ে মাপতো। এবং এর ক্ষেত্রফল বের করার আমিনদের কাছে একটাই ওয়ে, এটাকে তুমি যত বড় 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 আয়তক্ষেত্রে ভাঙতে পারো। লাইক এই মনে করো একটা বড় আয়তক্ষেত্র, এই মনে করো আরেকটা আয়তক্ষেত্র, এই মনে করো আরেকটা আয়তক্ষেত্র, এই মনে করো আরেকটা আয়তক্ষেত্র, এই যে মনে করো কত 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 মনে করো আয়তক্ষেত্র। এরকম করে মনে করো তারা টোটাল জায়গাটার ক্ষেত্রফল পাবে। এখন একটা মানুষ একটা জায়গাকে সর্বোচ্চ কয়টা ভাগে ভাগ করতে পারবে? 100টা, 200টা। তাও তো কোনাকাঞ্চিতে কিছু কিছু জায়গা কম বেশি হতে পারে, হতে পারে না? তো তাই আগের হিসাবে মনে করো বেশ ভালোই সমস্যা হতো। তখন জমির দাম অতটা ছিল না, অতটা মাথা মানুষ ঘামাইতো না। বাট এখন তোমার বনানী গুলশান এলাকায় তো একটা টাইলসের সমান জমির দামই 1 কোটি টাকা। এখানে তো এখন মারামারি লেগে যাবে, মনে করো হেসা বটি দা পিস্তল বোম সব নিয়ে মনে করো মারামারি লেগে যাবে। তো এখন মনে করো যুগ আপডেট হয়েছে, এখন আসলে এইসব হাতে কলমে মাপামাপি চলে না। এখন মাপামাপি করলে মাপামাপি করতে হয় কম্পিউটার দিয়ে, অটোক্যাড সফটওয়্যার দিয়ে, যেখানে মেনলি ইন্টিগ্রেশন ইউজ করে জমি জায়গা মাপতে হয়। কেমন করে ইন্টিগ্রেশন ইউজ করে জমি জায়গা মাপতে হয় আমি একটু তোমাদেরকে বোঝাই। মানুষ যদিও 100টার বেশি ভাগে ভাগ করতে পারে না, কম্পিউটার তো প্রয়োজনে এই জায়গা জমিকে কোটি কোটি ভাগে ভাগ করতে পারবে। পারবে কি পারবে না? তাহলে কম্পিউটার কোটি কোটি আয়তক্ষেত্রে করলে মোটামুটি প্রায় সব জায়গাটা কাভার হবে। দেন ইন্টিগ্রেশন দিয়ে এরিয়াটা বের করতে পারবে। কেমন করে? ইন্টিগ্রেশন করার জন্য তো আমার একটা জায়গার ফাংশন লাগে, তাই না? ফাংশন থাকলে আমি ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া বের করতে পারি। তো মানুষের যে জায়গা জমির ম্যাপ, এটাকে বলা হয় মৌজা ম্যাপ। এটাকে স্ক্যান করে সার্ভারে দেওয়া আছে। তো এটা যখন অটোক্যাড টাইপের সফটওয়্যারে দেওয়া থাকে, তারা ছবি থেকে একটা ইকুয়েশন বানাতে পারে। ছবি থেকে ইকুয়েশন বানানো সম্ভব। তো ওই ইকুয়েশনকে ইন্টিগ্রেট করলে আমরা এরিয়া পেয়ে যাই। সো মেন কথা হচ্ছে এই ইন্টিগ্রেশন দিয়েই বর্তমানে বিভিন্ন এরিয়া এভরিথিং ক্যালকুলেশন করা হয়। কথা বুঝতে পেরেছ? তো এখন এই ইন্টিগ্রেশন দিয়ে আমরা আসলে এরিয়াটা মেজার করবো কি করে, এটা হচ্ছে আমাদের কথা, তাই না? তো এই ইন্টিগ্রেশন দিয়ে এরিয়া মেজার করার যে ওয়ে, এই ওয়েটাকে আমরা বলি নির্দিষ্ট যোগজ বা ডেফিনেট ইন্টিগ্রাল। নির্দিষ্ট ফিক্সড যোগজ, আগের মতো উড়াধুরা যোগজ না। কেমন যোগজ? নির্দিষ্ট বা উন্মুক্ত বা ফ্রি, মানে ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যোগজ। এই নির্দিষ্ট যোগজের একটু ফিলিংসটা আগে তোমাদের আমি বোঝাই। নির্দিষ্ট যোগজের ফিলিংসটা হচ্ছে এরকম যে মনে করো এটা হলো এক্স স্কোয়ারের একটা ফাংশন। ধরো তোমার এইটুকুর এরিয়া দরকার, এটা 1 এটা 2, এই এরিয়াটা তোমার দরকার।
নির্দিষ্ট যোগজ ভেরি সিম্পল। তুমি নর্মালি যা ইন্টিগ্রেশন করতা, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এতক্ষণে আমরা এতটুকু তো বুঝে গেছি যে আমরা যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে এই ইন্টিগ্রেশনটা করে আমরা আলটিমেটলি একটা এরিয়া পাবো। আমরা যদি ইন্টিগ্রেশনটা করি আলটিমেটলি আমরা একটা এরিয়া পাবো। আমি আবারও বলছি, ইন্টিগ্রেশনটা করলে আমরা আলটিমেটলি কি পাবো? এরিয়া পাবো। ঠিক? তো নির্দিষ্ট যোগাযোগ সিস্টেম হচ্ছে তুমি যেই দুইটা বিন্দুর এরিয়া বের করতে চাচ্ছ ওই দুইটা বিন্দুর মান এইখানে আর এইখানে দিয়ে দিতে হবে। কোথা থেকে শুরু সেটা দিতে হবে নিচে, কোথায় গিয়ে শেষ সেটা দিতে হবে উপরে। তো শুরু মনে করো ছিল 1 থেকে 1 দিলাম নিচে, শেষ হলো 2 দিলাম উপরে। তো এইখানে যাওয়ার আগে একটু বেসিকটা নিয়ে কথা বলি। বেসিকটা মনে করো যে আমরা এফ অফ এক্স নামের ফাংশনের ইন্টিগ্রেশন করছি এবং আমার দরকার এ থেকে বি পর্যন্ত এরিয়া। তো মনে করো ধরো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স কিউব বাই 3, তাই না? ঠিক তেমনই মনে করো, ধরে নাও যে এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করলে যে আউটপুটটা আসবে সেটা একটা ফাংশন জি অফ এক্স। এখন এ থেকে বিতে এরিয়া বের করার সিস্টেম হচ্ছে তোমাকে এই ফাংশনে একটা এরকম তৃতীয় বন্ধনী দিতে হবে এবং সেই তৃতীয় বন্ধনীর নিচে দিতে হবে এ, উপরে দিতে হবে বি। অর্থাৎ আমরা এ থেকে বি এর এরিয়া যাচ্ছি। এখন এর ফিলিংসটা কি? যেটা উপরে সেটাকে বলা হয় শেষ সীমা, আপার লিমিট। যেটা নিচের সেটাকে বলা হয় নিম্ন সীমা বা লোয়ার লিমিট। তো আমাদের কাজ হচ্ছে একবার আমরা এক্স এর মধ্যে সবার আগে আপার লিমিট বসাবো, দেন আমরা সূত্রের একটা মাইনাস লিখব, দেন আমরা এক্স এর মধ্যে সুন্দর করে লোয়ার লিমিট বসিয়ে দেব। আমরা এক্স এর মধ্যে একটা আপার লিমিট বসাবো, একটা মাইনাস দিব, দেন সুন্দর করে আমরা একটা লোয়ার লিমিট বসিয়ে দিব। সো এই পুরো প্রসিডিউরটা যদি আমরা করি, যে লাইক আমরা এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করছি, এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করে যাই পাই, কিছু তো একটা পাবো, লাইক এক্স কিউব পেলাম বা যাই পাই, প্রথমে উপরের মানটা বসাবো, একটা মাইনাস দিব, দেন নিচের মানটা বসাবো। ওকে, ঠিক। এবার এইটুকুতে কিছু বোঝার কথা না। প্রথমবার যদি এফ অফ এক্স, জি অফ এক্স, এ বি, থার্ড ব্র্যাকেট, কিছু ঢোকার কথা না। একটু ওখানে যাই, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই। আমাকে বলো, এক্স স্কোয়ারের ইন্টিগ্রেট করলে আমরা আসলে কি পাই? আমরা পাই এক্স কিউব বাই আমরা কি পাই? কি পাই বলো? আমরা পাই এক্স কিউব বাই 3। মানে আমরা যদি এক্স স্কোয়ারের অন্তরীকরণ করি, এই পিছনে কে বসে আছো? কি নাম তোমাদের দুজনের? নাম বলো। মিথিলা, শুনতে পাচ্ছ? আচ্ছা, বসো। তাহলে আমরা যদি এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করি, দেখছি এখন হাসছে, মানে ওরা কথা বলছিল তো কিছু বলিনি, কিন্তু তারা নিজেরা একটু আসলে মানে বলছে যে কিছু বললো না, তাই একটু হাসাহাসি করছে আর কি। শোনো, তো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? এক্স কিউব বাই 3 প্লাস সি। এটাকে লিখবে, তাই না? এখন এখন থামো, দেখো দেখো দেখো, যদি আমরা এইরকম বন্ধনী দেই, মনে করো উপরে দিলাম আপার লিমিট, নিচে দিলাম, এটাই তো আমাদের কাজ। এর পরের কাজ হচ্ছে এটা বয়সের দোষ। এবার প্রথম কাজ হচ্ছে আপার লিমিটটা বসাবো। তাহলে বসাই। তাহলে আপার লিমিট বসালে হচ্ছে 2 কিউব বাই 3 প্লাস সি এর জায়গায় প্লাস সি, এরপর মাইনাস লোয়ার লিমিট মিন্স মাইনাস 1 কিউব বাই 3 মাইনাস, তার মানে সি সি কেটে হজে, অ্যান্ড আওয়ার অ্যান্সার ইজ 8 বাই 3 মাইনাস 1 বাই 3 মিন্স 7 বাই 3। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই আবারও বলছি,
এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর, তাই না? কি বলো? ওকে। তো এখন এইখানে সবার আগে যে জিনিসটা তোমার মাথায় ঢুকাইতে হবে, যেহেতু আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিবই, সি কিন্তু কেটে কুটে গায়েব হয়ে যাবে। তাই যখন আমাদের ইন্টিগ্রেশনটা ফিক্সড ইন্টিগ্রেশন হবে, নির্দিষ্ট যোগজ হবে, এই কেসে আমরা সি না দিলেও কোনো সমস্যা নাই, কারণ সি আলটিমেটলি কেটে যাবে। তাই আমি এই লাইনে কোনো সি লিখিনি, জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। কথাটা ওকে? আরেকটু ধীরে ধীরে বোঝা যাবে। ওয়েট, এই পিছনে তোর নাম কি? শোনা যাচ্ছে কথা, তাও কেউ আসছে না। কত বদমাস, আলসাগুলা ঘুমাচ্ছে। ব্যাটারি আন, ব্যাটারি। এই এবার ঘটনা হচ্ছে, যদি আমরা এই ফাংশনটা একটু চেক করি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, কেন এই ফাংশনে গেলাম? উদ্দেশ্য আছে, বিনা উদ্দেশ্যে যায়নি। লাইক মনে করো 1 থেকে 2 আমরা এরিয়া চাচ্ছি, এটা আমরা প্র্যাকটিক্যালি ডানে দেখাতে পারবো, তাহলে তোমার মধ্যে বিশ্বাসের লেভেলটা বাড়বে। এক্স ডিএক্স, তাহলে বলো ইন্টিগ্রেশন এক্স, এক্স এর যোগজীকরণ করলে কি? বলো বলো, এক্স এর সাথে 1 যোগ হবে, ভাগ হবে। সি দিব? আর দিচ্ছি না, কারণ আমরা তো এই যে এই থার্ড ব্র্যাকেট দিলে আর সি দেওয়া লাগে না। আবার দিলেও কোনো অপরাধ নাই, কেটে কেটে কি হয়ে যাবে? আলবিদা হয়ে যাবে। এবার প্রথমে আপার লিমিট, দেন তাহলে আপার লিমিট বসালে হবে 4 - 2, লোয়ার লিমিট বসালে 1/2, দ্যাট মিনস 3/2। সো আমাদের উত্তর কত হওয়ার কথা বলো তো? 3/2। উত্তর কত হওয়ার কথা? 3/2। এখন এই এক্স, এই y = x এর গ্রাফ আমরা জানি, খুব পরিচিত একটা গ্রাফ। তাই এই গ্রাফ থেকে আমরা অ্যাকচুয়ালি নিজে হাতে হাতে বের করে আমরা দেখে ফেলতে পারি যে ভ্যালুটা কত। লাইক এই জায়গা, যদি এটা হয় y = x, যদি y = x এইটা দিয়ে আমরা করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? বলো কি করতে পারি? আমরা আমাদের x এর ভ্যালু যখন 1 হবে, y এর ভ্যালু 1, তার মানে এটা একটা লাইন। x এর ভ্যালু যখন 2 হবে, y = x, তার মানে এই y এর ভ্যালু কত? তাহলে আলটিমেটলি কি আমাদের এই জায়গাটার এরিয়া দরকার না? বলো তো, এটা একটা ট্র্যাপিজিয়াম না? ট্র্যাপিজিয়ামের এরিয়া আসলে বের করে কি করে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। হোয়াট ইজ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল? 1 আর 2 যোগ করলে কত? ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 1। তাহলে হলো কত? মিলছে, এরিয়া মিলছে। তো যদি ধরো আমি ভুলে গেছি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমি বের করতে পারি না, তাহলে আমি ওই জায়গার ক্ষেত্রফল কি করে বের করতে পারতাম? এই বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতাম মাইনাস ছোটটার ক্ষেত্রফল বের করতাম। এখানে এটাই করা হয়েছে। এটা হলো তোমার বড় ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হলো ছোট ত্রিভুজের ক্ষেত্রফল, বিয়োগ করলে এটা আসবে। এই জন্যই দুটা মাইনাস। কথা বুঝতে পেরেছি? এখন আরেকটু ডিপ করে বুঝবো যে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন আমাদের দেয় এটা কি? ইন্টিগ্রেশন আমাদের দেয় কি? ইন্টিগ্রেশন আমাদের কি দেয় একটু দেখো। এরকম যদি একটা গ্রাফ তুমি নিয়ে নাও, ধরো তোমার এইটুকুটার এরিয়া দরকার এ বি, এইটুকুটা এরিয়া তোমার দরকার, বাট ইন্টিগ্রেশন f(x) dx এই পুরা জায়গাটা তোমাকে কতখানি জায়গার এরিয়া দিবে একটু বলো তো? এই
মানে একবারে পুরোটার এক্স অক্ষের সাথে এরিয়া দিবে না। তো সিস্টেম হচ্ছে তুমি যদি এই অ্যান্সারটা করে পাও জি অফ এক্স, এই জি অফ এক্স এর মধ্যে তুমি যা বসাবা তুমি একবারে এইখান থেকে শুরু করে ওই পর্যন্ত এরিয়া পাবা। এটা হচ্ছে বেসিক। মানে আমি যদি বি বসাই তাহলে আমি একবারে টোটাল এই পরিমাণ এরিয়াটা পাবো। কথা বুঝতে পেরেছো? আর এই জি অফ এক্স এর মধ্যে যদি আমি এ বসাই তাহলে আমি এই এ পর্যন্ত টোটাল এরিয়া পাবো। তাহলে সবুজটা থেকে নীলটা বাদ দিলেই কি সাদাটা পেয়ে যাচ্ছি না? এটাই হচ্ছে বেসিক, যে ডেফিনেট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট যৌগজে আমাদের কাজ হচ্ছে একবার আপার লিমিট বসাই দিব, একবার মাইনাস দিব, লোয়ার লিমিট বসাই দিব। ভেরি ভেরি ইজি, ভেরি ভেরি সহজ, মজাই মজা। ওকে, তাহলে আসো তো 2-3টা আমরা ঘাটাঘাট করে ফেলি, তাহলে আমাদের ইফিসিয়েন্সি বেড়ে যাবে। ঠুস ঠাস ঠিস। ওকে, এক্স টু দি পাওয়ার 4। দেখা যাচ্ছে এমন এক কালে নিলাম, ভালোই লাগছে অবশ্যই দেখতে। ইন্টিগ্রেশন 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করো তো সবাই। এই দুইটা একটু দ্রুত গতিতে বুলেটের মতো ফুটফুট করে দাও। এটা তো হইলো, আরেকটা এ এ কোনটা? এটা তো আগের দিন করাইছি, যে নিয়ম হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ হয়, পাওয়ার দিয়ে ভাগ হয়। 2 ছিল, 2 এর সাথে 1 যোগ হলে 3, 3 দিয়ে ভাগ। এরপর একবার এক্স এর জায়গায় উপরের মান বসাও, একবার এক্স এর জায়গায় নিচের মান বসাও। হ্যাঁ, কানা যখন হয়েছে তো দূরে বসো কিসের জন্য? তো এখানে বসা উচিত। তাহলে তুমি কালার ব্লাইন্ড। বায়োলজি বই খুলবা, জুলজি বইয়ের চ্যাপ্টার নাম্বার 9, একটা দেখবা সাদা কাগজ আছে। ওই কাগজে যে লেখাটা আছে ওটা কি তুমি এক দেখায় রিড করতে পারো কিনা? হ্যাঁ হ্যাঁ, নিচে না দেখে দেখতে হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ হয়ে গেছে। ওকে, এই বলো প্রথমটার উত্তর কত আসছে? মানে এটা যদি আমরা করি, আমরা লিখবো এক্স টু দি পাওয়ার 5/5, দেন সুন্দর করে এখানে 4, এখানে 0, তাহলে 4 টু দি পাওয়ার 5/5 মাইনাস 0, তাহলে হওয়ার কথা 1024/5। ওকে, 2 নাম্বারটাতে যদি আমরা আসি, তাহলে 2 নাম্বারটাতে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে বলো তো? ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে কি? ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন আবার আগের মতো লিমিট দিব 0 এবং 1, তাহলে হলো ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স ই মাইনাস 1। ই টু দি পাওয়ার 1 মানে ই, আর ই টু দি পাওয়ার 0 মানে 1। ও আচ্ছা, দরকার কি? এটা সুন্দর লাগছে না দেখতে, মান দিলেও খারাপ লাগবে আর কি, কিন্তু ভুল হবে না। ওকে, দেখি আরেকটা করতে দিই, দেখি পারো কিনা। একটু দ্রুত গতিতে করতে হবে। বাড়ানো যাবে? দেখি, চেষ্টা করে দেখি বাড়ানো যায় কিনা। ইন্টিগ্রেশন এক্স
কিউ ডিএক্স 1 থেকে 2। একটা তো করেছি, ওটা ব্যালেন্স করে দেবে। এই হয় নাই, কত আসছে? 4/4, মানে আসলে 2^4/4 মাইনাস 1/4, তার মানে 15/3.7। তো এইভাবে আমরা হাতে কলমে করতে পারি, তবে সত্য কথা হচ্ছে ফিজিক্সে এটা হাতে কলমে করার দরকার নাই, কারণ ফিজিক্সে আমাদের খালি এটার ভ্যালু দরকার, আর এটার ভ্যালু ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বের করা যায়। সো ফিজিক্সে এটা হাতে কলমে না করলেও হবে, এই পুরা লাইনটা ক্যালকুলেটরে তুলে দেওয়া যায়, পুরা ভ্যালুটা ক্যালকুলেটরে তুলে দেওয়া যায়। আর এই পুরা ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেটরে তুলে দিতে পারি, আবারও বলছি, এই পুরা ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেটরে তুলে দিতে পারি, তাহলে আমরা মোটামুটি এখান থেকে ক্যালকুলেটর প্রেস করলেই ভ্যালু পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হচ্ছে এটা ক্যালকুলেটরে তুলবো কি করে? এই ভাঙলিতে হবে না, ওটাতে হবে, মানে 100-তে হবে না, EX991, ES991 প্লাস CW এগুলাতে হবে। তো তোমরা দেখবা যে ইন্টিগ্রেশন এই চিহ্নের মতো একটা বাটন আছে, যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা এই বাটনটা প্রেস করো। এই চিহ্নের মতো একটা বাটন আছে, এই বাটনটা প্রেস করলে না, ভাঙলিতে হবে না, এগুলো ফেলে দাও। হ্যাঁ আসলে ভাঙা দরকার, আজকে সবগুলো ধরে একটু ভেঙে দিলে এগুলা 5 টাকা করে তো বেচা যাবে না, ভাঙতেই হবে আসলে। তো এই 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 চিহ্নটা তোমরা টিপো, এই চিহ্নটা টিপার পর দেখবা এক্স বাটন আছে, এক্স লেখা আছে, এক্স কিউব দিয়ে জাস্ট ক্যালকুলেটর দিয়ে এখানে লোয়ার লিমিট, এখানে আপার লিমিট দিয়ে ইন্টার মারো, উত্তর চলে আসবে। আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে মারলেই উত্তর চলে আসবে। কেন পারবে না? এই যে চলে আসছে, এ দেখো লাল কালি দিয়ে এক্স লেখা আছে, এ দেখো লাল কালি দিয়ে এক্স, তো আলফা এক্স, গুড। এবার এখানে কিউব, কিউব, সো A1 2 আসছে। হবে না, ভাঙড়ি হবে না, ভাঙড়ি হবে না, ভাঙড়ি হবে না, ইয়েস চলে এসছে ভালোতে। হ্যাঁ এক্স আনতে পারছিস না, আলফা, তোর তো ভাঙড়ি, ভাঙড়ি হবে না, ভাঙড়ি হবে না, তোর তো এই ক্যালকুলেটরে তো এক্স রেডিমেড। এই যে আসছি, আমি বলি এই ক্যালকুলেটর হলেও হবে, তারপর ওই যে ওইটা হলেও হবে, CW হলেও হবে, কিন্তু ওই সাদা তো দেখিনি আমি জীবনে কোনদিন। তোমরা কোত্থেকে জোগাড় করলা সাদা রঙের ক্যালকুলেটর? এই ভাঙড়িগুলো একটা হবে না, এগুলা হচ্ছে এইভাবে করে ধরবা, ধরে এরকম করে বাড়িয়ে ভেঙে ফেলবা, বাড়িয়ে ভেঙে ফেলবা, এগুলা হবে না। এগুলা কেন যে মানুষ কিনায়? 991 হলেও হবে না, ওগুলো অচল। এইটাতে হবে, এটা একটু কঠিন। এইটাতে ক্যাটালগে ঢুকতে হবে, ফাংশন অ্যানালাইসিসে ঢুকতে হবে, ইন্টিগ্রেশনে ক্লিক করতে হবে, একটু কষ্ট এটা। আর এক্স হচ্ছে এই যে এক্স, তারপরে এই যে কিউব, তারপরে এই ধরো 1, এই ধরো 2, এই ধরো ইন্টার, উত্তর চলে এসছে। হ্যাঁ তো হয়েছেই। হ্যাঁ এই ভাঙড়িতে হবে না, দাও ফেলে দিই, এটাতে তো হবেই। আচ্ছা এটা আবার কেমন ক্যালকুলেটর? আমি তো দেখিনি জীবনে, কোত্থেকে পাইলা তোমরা এই ক্যালকুলেটর? আমার দুইজনের কাছে একসাথে, দেখে তো সুন্দর সুন্দরই মনে হচ্ছে। এটাতে হবে আশা করা যাচ্ছে। এই 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 আলফা টিপে, এই যে এটা হচ্ছে এক্স, এই দেখো এক্স লেখা আছে, আলফা হবে এটা। সো ক্যালকুলেটরে তো শোনো, যাদের কাছে ভালো ক্যালকুলেটর নাই, 1-2 দিনের মধ্যে ভালো ক্যালকুলেটর কিনে ফেলবা,
ভালো ক্যালকুলেটর কিনা ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। আর কেন যে কোন পাগলের পরামর্শে তোমরা ভাঙড়ি ক্যালকুলেটর কিনেছো তা নিয়ে আমার সন্দেহ আছে। কে বলেছে? আমি তো মানে পড়াশোনা করিনি, এমনি তোমাদের পড়াচ্ছি। শোনো, কই EX991 সাদা ক্যালকুলেটর কার কাছে আছে? সাদাটা সাদাটা না না, মানে এখানে কথা আছে। এই যে ওই EX991, ওইটা দিয়ে আমি জেএসসি পরীক্ষা থেকে দিচ্ছি। জেএসসি পরীক্ষা দিছি, এসএসসি পরীক্ষা দিছি, এইচএসসি পরীক্ষা দিছি, বুয়েট লাইফও পার হয়ে গেছে। মানে একটা ক্যালকুলেটর দিয়েই বুয়েট লাইফ পর্যন্ত পার হয়ে গেছে। আর কে যে তোমাদেরকে এইসব ভাঙড়ি ঝাংড়ি ক্যালকুলেটর কিনে পরামর্শ দেয়? শোনো, তোমরা কি মাঝে মধ্যে বাংলা টাংলা একটু কম বোঝো? তোমাদের অ্যাডমিট কার্ডে কি লেখা ছিল তোমরা জানো? জেএসসি, এসএসসি, এইচএসসি দেও যে কোনো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালোড। নিয়ে আসো, যে কোনো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। বলা নাই ক্যাশিয়ার কোম্পানির ব্যবহার করতে হবে, 100 ব্যবহার করতে হবে, বলা আছে। যে কোনো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর তুমি ব্যবহার করলেও আইনগতভাবে তুমি সিদ্ধ। এখানে কোনো কলেজ বললে যদি কেউ বলে, ওর চাকরি চলে যাবে। কারণ এখানে তোমার কাছে তোমার অ্যাডমিট কার্ডে বাই প্রিন্টেড লেখা আছে যে কোনো নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর অ্যালোড। তুমি কেন ওইসব ভাঙড়ি ঝাংড়ি? মাস্টারগুলো তো বোকার আম। ও, ওই কেন্দ্রের নামে তো কেউ কমপ্লেন না দিলে তাহলে ব্যবস্থাটা করবে কে? হু উইল বেল দ্য ক্যাট? মানে ক্যাটকে বেল দিবেটা কে? আটকায় কে? আটকায় হলো ওই কেন্দ্রের গেটে যে মামা থাকে, ওই মামা। ও জানে, তোকে তো জানাইতে হবে, অথরিটিকে তো বলতে হবে, তাই না? তো আমি তো ক্লাস 8 থেকে ওইটা দিয়ে পরীক্ষা দিচ্ছি, কোনো সমস্যা হয়নি। আমার সমস্যা করলে ওই লোকের চাকরি আমি খাই ফেলতাম, ঠিক আছে? কারণ ভেরি সিম্পল বিষয়, আমার কাছে সরকার থেকে প্রদত্ত লিখিত ডকুমেন্ট আছে যে আমি ওই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। এখানে আমি তোকে বলতেই পারি যে আপনি মনে হয় 100 MS এর কোম্পানির কাছ থেকে ঘুষ খেয়েছেন, সেজন্য আপনি ওটা আমাকে আনতে বাধ্য করছেন। তা নাহলে তো সে বলতে পারে না, কথা বুঝো না? তা আমি যে কোনোটা ইউজ করতে পারি। আর মানে ক্যালকুলেটরের বিষয়ে, এই ক্যালকুলেটরগুলো এতই খারাপ, এগুলাতে উত্তর ভুল করলে বোঝা যায় না। আর ওই একটু উন্নত ক্যালকুলেটর হলে EX991, EX100, মানে ES991 প্লাস, ওই এই ব্যাটারি নষ্ট, এই ব্যাটারি নষ্ট, যাই না, ব্যাটারি নিয়ে আসো। তো ঘটনা হচ্ছে EX991, ES991 প্লাস, EX991, এই টাইপের যে ক্যালকুলেটরগুলো আছে, এই টাইপের ক্যালকুলেটরগুলোতে আসলে অ্যালার্ট। মানে তুমি দেখতে পারবা তুমি কি লিখছো, তুমি তোমার ভুলগুলো দেখতে পারবা, রিকল করতে পারবা। তারপরে মানে ইন্টিগ্রেশন বলো, ডিফারেন্সিয়েশন বলো, এগুলো তো 9 ছিল না, বাট খুব ভালো। আর এগুলাতে তো কি তুমি টাইপ করলা ওটাই খুঁজে পাওয়া যায় না। একটা ডেটা মুছতে গেলে মানে কোনটা মুছে আর কোনটা মুছে না এটাই বোঝা যায় না। তো এগুলা মানে একবারে ওর্স্ট। মানে আমাকে যদি ক্লাস 6-এর বাচ্চা বলে ক্যালকুলেটর কিনবো, আমি বলি একটা কিন, একবার ইনভেস্ট কর, কাম হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? বাট ঠিকটা কিনতে হবে আর কি, ওকে? আর এটাই। সো তোমরা অবশ্যই ভালো ক্যালকুলেটর কিনবা। 4 ধরনের ক্যালকুলেটর রুমে দেখলাম, এগুলা হলেই হবে। যেমন ধরো এটা ES991 প্লাস, এটার একটা সাদা আছে, মানে ওই সিলভার কালার, ওটা হলে হবে। আবার একটা সাদা, হ্যাঁ ওটা হলে হবে। EX991 একটা আছে সাদা রঙের, ওটা হলে হবে। আবার একটা CW বার আছে, ওটা হলে হবে, বাট CWটা একটু জটিল। আর বোর্ডে আগের বছর আমি ক্যালকুলেটর দেখাইছি, বাট একটা বোর্ডে একটা ক্যালকুলেটর 6 মাস চলে। তোমাদেরকে ক্যালকুলেটরের ইউজটা আমি দেখাইতে পারছি না, তবে আগের বার যখন দেখাইছি তখন ভিডিও রেকর্ড করছিলাম, ওটা ইউটিউবে ফ্রি করা আছে। তোমরা ইউটিউবে দেখবা 10টা ভিডিও আছে আমার চ্যানেলে, আর ফিজিক্সে ক্যালকুলেটর হ্যাক্সের 10টা ভিডিও 10 মিনিট করে, মানে টোটাল 100 মিনিটে মোটামুটি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যতগুলা ক্যালকুলেটর দিয়ে করা লাগে আমি করে দিয়েছি। EX991 বা একটু উন্নত প্রজাতির ক্যালকুলেটর দিয়ে। আচ্ছা, ব্যাটারিটা যে ভরতেছো, ব্যাটারিটা কি ঠিক আছে? এই ব্যাটারিটা তো ঠিক নাই। নতুন ব্যাটারি দিল, তাহলে ব্যাটারি তুমি লাগাতে পারছো না। এই লাগানো তো ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে দুর্ঘটনা হচ্ছে যে কি বলে, ভালো একটা ক্যালকুলেটর দরকার।
ওই ভাঙড়িতে একেবারে চলবে না, কারণ ফিজিক্সে আসলে আমাদের এই ইন্টিগ্রেশনগুলো করে করে দেখানোর দরকার নাই, আমরা মান বসে দিলেই হয়ে যাবে। মানে আমাদের এখানে এরকম ফরম্যাট আসবে, জাস্ট ক্যালকুলেটর তুলে আমরা মানটা বসে দেবো। শিখলাম কেন? কারণ ম্যাথে তো লাগবেই রে বাবা, ম্যাথে তো এটা একটা অধ্যায়, এটা তো আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের লাস্ট অধ্যায়, একবারে 10 যে নাম্বার অধ্যায়, একবার লাস্ট অধ্যায়। এই যেগুলো আমরা শিখালাম এগুলাই তোমাকে শিখাবে, বাট উড়াধুরা আদার একটা জিনিস ক্যালকুলেটর দিয়ে বার করে তো কোনো ফিলিংস নাই। এখন তো তুমি বুঝতে পারছো এটা আসলে একটা এরিয়া ডিনোট করছে। ফিজিক্সে আমাদের অনেক সময় এরিয়া বের করতে হবে, তখন আমরা খুটুস করে এটা করে এরিয়া বের করে দেবো, বাট এত ডিটেলস আমার করার দরকার নাই, আমি ক্যালকুলেটরে লিখবো আর উত্তর দিব। ওকে, তাহলে আমরা মোটামুটি মনে হয় নির্দিষ্ট যোগজ বা একটা ফিক্সড ভ্যালু দেওয়া থাকলে এরিয়া বের করতে পেরে গেছি। ওকে, এবার আমরা 2 নাম্বার উদ্দেশ্যে যাব। আমাদের 2 নাম্বার মেন উদ্দেশ্যটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ কনসেপ্টটা শিখা। তো এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ কনসেপ্টটা শেখার আগে আমরা একটু আবার আগের দিনের ক্লাসের কতগুলো জিনিস একটু জাস্ট রিকল করব। যে ddx অফ x কিউব ইকুয়াল টু কত? 3x স্কয়ার। ddx অফ 10x কিউব ইকুয়াল টু কত? 30x স্কয়ার ইকুয়াল টু 30x স্কয়ার। কথা কি ওকে? আচ্ছা, এখন ঘটনাটা ঘটবে কি করে দেখো। যদি আমি এরকম না দিয়ে তোমাকে এরকম দিয়ে দিই ddx অফ sin x ইন্টু এক্স স্কোয়ার, তুমি আটকায় যাবে। মানে আমি sin x এর কিন্তু আলাদা করে অন্তরীকরণ করতে পারি, আমি কিন্তু এক্স স্কোয়ারেরও আলাদা করে অন্তরীকরণ করতে পারি, কিন্তু যখন দুইটা গুণ আকারে থাকবে এই অন্তরীকরণ আমি করতে পারি না। আমি শুধু এক্স কিউবের অন্তরীকরণ করতে পারি, ধ্রুবক দিয়ে গুণ থাকলেও আমি অন্তরীকরণ করতে পারি, বাট এই টাইপের অন্তরীকরণ করতে একটু জ্বালা। এই টাইপের অন্তরীকরণ বা যখন দুইটা ফাংশন গুণ আকারে থাকবে, মানে মনে করো এরা দুজন গুণ আকারে আছে, এদের দুইজনের একত্রে ঢাল বের করব, এটা ভেরি ডিফিকাল্ট। এই ঢাল বের করার টেকনিকটা আমরা এখন একটু দেখব। এই ঢাল বের করার টেকনিকটাকে ম্যাথের ভাষায় সূত্র আকারে বললে এরকম করে বলে ddx অফ ইউভি। মানে ইউভি আমাদের একটা ফাংশন, যেই ফাংশনকে আমরা এক্স এর রেসপেক্টে অন্তরীকরণ করব। ইউভি আমাদের একটা ফাংশন, যেই ফাংশনকে আমরা এক্স এর রেসপেক্টে অন্তরীকরণ করব। ওকে, তাহলে আমরা যদি এক্স এর রেসপেক্টে অন্তরীকরণ করি সিস্টেমটা কি হবে দেখো। সিস্টেমটা খুব সহজ, মানে ইউভি মানে ধরো এই যে আমি এই সাইন এক্স কে ধরলাম ইউ, এক্স স্কোয়ার কে ধরলাম ভি, এরকম দুইটা গুণ থাকবে, একটা ইউ একটা। নিয়মটা ভেরি সিম্পল। মনে করো ওই ইউ ওই ভি, তাহলে ওকে রেখে ওর অন্তরীকরণ করব, দেন ওকে রেখে ওর অন্তরীকরণ করব। মানে ইউ রেখে দিলাম, ভি এর অন্তরীকরণ করব, প্লাস ভি রেখে দিলাম, বলো কার অন্তরীকরণ করব? ইউ এর অন্তরীকরণ করব। আবার বলছি, ইউ রেখে দিলাম, কার অন্তরীকরণ করব? ভি এর অন্তরীকরণ করব, প্লাস ভি রেখে দিলাম, কার অন্তরীকরণ করব? ইউ এর অন্তরীকরণ করব। ইউ রেখে ভি এর অন্তরীকরণ প্লাস ভি রেখে ইউ এর অন্তরীকরণ, ইউ রেখে ভি এর অন্তরীকরণ প্লাস ভি রেখে ইউ এর অন্তরীকরণ, আমাকে রেখে তোমার অন্তরীকরণ, তোমাকে রেখে আমার অন্তরীকরণ। এইটা হচ্ছে দুইটা গুণ আকারে থাকলে অন্তরীকরণ করার নিয়ম। আমি এইটার অন্তরীকরণ তোমাদেরকে করে দেখাচ্ছি, তাহলে দেখো, তাহলেই সহজ হয়ে যাবে, তেমন কঠিন কিছু না। প্রথমে মনে করো সাইন এক্স কে রেখে দিলাম, অন্তরীকরণ করব কার? এক্স স্কোয়ারের, প্লাস এবার এক্স স্কোয়ারকে রেখে দিলাম, কার অন্তরীকরণ করব? সাইন এক্স এর। এবার দেখো তো বাবারা, এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে কি হবে? 2x। এক্স স্কোয়ার অন্তরীকরণ কি? তাহলে হলো 2x ইন্টু সাইন এক্স, 2x ইন্টু সাইন এক্স প্লাস সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হবে বলো তো? cos x মিন্স
এক্স ইন্টু সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু কস এক্স। এই কথা ওকে, কথা ক্লিয়ার? একটা দিয়ে তো ক্লিয়ার হয় না, আরো দুই একটা করতে হবে। দিই, আরো দুই একটা দিই। নাও 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 নাও, ঠুস। ডি dx of e to the power x into x স্কোয়ার। মনে করো এটা একটা ভালো ফাংশন। তাহলে এখানেও দুইটা আছে না? কি বলো? তাহলে বলো, তোমরা সবাই মিলে বলো তো কি করবো প্রথমে? e to the power x রেখে দিলাম, d dx of x স্কোয়ার। এবার কাকে রাখবো? x স্কোয়ারকে রেখে দিব, d dx of e to the power x। তাহলে একটু করে দেখি তো কত আসছে। 2x e to the power x plus x square into e to the power x। এটাই অ্যান্সার। বেশ ভালোই লাগছে নাকি? কি বলো? আরো মজা নেই আমরা? d dx of sin x into cos x করো দেখি। d dx of sin x into cos x। হা 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 হা। কত? cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। ও যেটা বলেছে সেটাও ঠিক আছে। ও আর একটু বেশি পড়াশোনা করেছে, তোমরা একটু কম করেছো, আর কোনো বিষয় না। ঠিক আছে, দুইজনেরটাই ঠিক আছে। দেখো তাহলে বিষয়টা হচ্ছে সাইন এক্স ইন্টু ডি ডি এক্স অফ কস এক্স প্লাস কস এক্স ইন্টু ডি ডি এক্স অফ সাইন এক্স। কথা ওকে? গুড। নাও বলো তো বাবারা, cos x এর ডিফারেন্সিয়েশন কি? তাহলে মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস সাইন এক্স স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। একটু সাজিয়ে গুছিয়ে লিখলে cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্স থেকে সাইন স্কোয়ার এক্স বাদ দিলে, এটাকে যদি আমাদের ত্রিকোণমিতি জানা থাকে তাহলে ভালো, না জানলে আরো ভালো। তো এটাকে যারা জানে তারা লিখতে পারবে cos 2x, বলতে পারো, নাও বললে কোনো সমস্যা নাই। আমাদের এই লাইনটা জানলেই হবে, আর দরকার নাই ফিজিক্সে আমাদের এর বেশি কিছু। ফিজিক্সে খালি ওই লাইন জানলেই হবে। আমাকে রেখে তোমার অন্তরীকরণ প্লাস তোমাকে রেখে আমার অন্তরীকরণ, এই হচ্ছে লাইন। আমাকে রেখে তোমার অন্তরীকরণ প্লাস তোমাকে রেখে আমার অন্তরীকরণ। এই কথা ক্লিয়ার? হ্যাঁ কি না? ওকে। বাট সমস্যাটা কোথায়? এত সুন্দর তো চলছিলই, তাহলে পার্শিয়াল অন্তরীকরণ বা আংশিক অন্তরীকরণের প্রয়োজনটা কোথায়? তাই না? বিশেষ প্রয়োজন আছে। মনে করো আমি তোমাকে দিলাম ডি ডি এক্স অফ ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই যে করো অন্তরীকরণ। তাহলে কি হবে? আমি একটু একটু হিন্টস দিই, শোনো শোনো একটু হিন্টস। ইউ রেখে পুরোটার অন্তরীকরণ করবা, ওই পুরোটার মধ্যে ভি রেখে পুরোটার অন্তরীকরণ করবা, ডাব্লিউ রেখে পুরোটার অন্তরীকরণ করবা, ওয়াই রেখে পুরোটার অন্তরীকরণ করবা, দেন জেড রেখে এক্স এর করবা, এক্স রেখে জেড এর করবা, এরকম করে করে আবার ব্যাকওয়ার্ডে আসতে থাকবা আসতে থাকবা আসতে থাকবা। বেশি না, এই অঙ্কটা করতে প্রায় 11.5 থেকে 12 পৃষ্ঠা লাগবে তোমার মাত্র। যেটাকে আমরা এরকম করে কতগুলো ডট 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 দিয়ে এখানে লিখে দিতে পারি টু বি কন্টিনিউ। তবে ঘটনা হচ্ছে ম্যাথে তো এগুলা করাবে না তোমাকে, কিন্তু ফিজিক্সে যখন প্র্যাকটিক্যাল লাইফ অনেক ফাংশন তুমি লিখবা, লাইক ধরো প্র্যাকটিক্যালি তুমি একটা বলের ইকুয়েশন পেলা এ কিউব এক্স ওয়াই কিউব বি টি স্কোয়ার, অনেক বড় একটা ফাংশন। এর থেকেও বড় বড় ফাংশন আছে ফিজিক্সে। ম্যাক্সওয়েলস ইকুয়েশন,
প্ল্যাঙ্কস ইকুয়েশন বিশাল বড় বড়, দেখে হাত পা কাঁপে। কিন্তু ফিজিক্সের ইকুয়েশন একটা মজা আছে। মজাটা হচ্ছে ইকুয়েশন যতই বড় হোক, তোমাকে বলে দিল একটা কথা যে এর চেঞ্জ বা যাবতীয় কিছু অনলি টাইমের উপর হয়, অন্য কোনো কিছুর উপর কিছু হয় না। বা বিশাল বড় হাতির সমান ইকুয়েশন শুধু মনে করো ওয়াই এর উপর হয়, শুধু মনে করো এর উপর হয়, বা একটা পার্টিকুলার বিষয়ের উপর হয়। কথা বুঝতে পেরেছো? মানে অনেকগুলো জিনিস থাকার মানে কি, একটা গ্লাস তুমি ভাঙবা, ওই গ্লাসের মধ্যে কিছুটা কাঠ আছে, কিছুটা লোহা আছে, কিছুটা পারদ আছে, কিছুটা মনে করো ভ্যারিয়াস ম্যাটেরিয়ালে তৈরি আছে। এখন ফিজিক্সের ইকুয়েশনগুলো দেখা যায় অনেক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি থাক, ওর পরিবর্তনগুলা যে কোনো একটা জায়গায় ডিফাইন হয়। বেগ যাই বলো সময় দিয়ে আসবে, স্মরণ থেকে বেগ করো, সময়েরই কাজ সব। সো ফিজিক্সে দেখা যায় সবগুলো ফাংশন দিয়ে ইউভি, আমাকে রেখে তোমার, তোমাকে রেখে আমার, এই কাজটা সব সময় করাটা নেসেসারি না। অনেক সময় সব ধ্রুব থাকে, একটা দিয়ে অন্তরীকরণ করতে হয়। তো যখন পুরা জিনিস দিয়ে অন্তরীকরণ না করে একটা পার্টিকুলার স্পেসিফিক অর্ধেক সামান্য কোনো জিনিস দিয়ে অন্তরীকরণ করতে হয়, ওই জিনিসটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা আংশিক অন্তরীকরণ। তখনই আমরা এই চিহ্নটার প্রবর্তন করেছি, ডেল ডেল এক্স। লিখতে অনেকের কষ্ট হতে পারে, তাই না? এইরকম তো যারা আমার মতো খুব কষ্ট, মানে আমি যখন প্রথমবার লিখতাম তোমাদের সময় যখন ছিলাম, তারা অনেক পরে, আমি একটু লেটে পড়া শুরু করেছিলাম, এটা লিখতে খুব কষ্ট হয়েছিল। তা আমি তখন একটা চিটিং বাটপারি করে বার করলাম, এটা লিখতেই তো আমার 2 মিনিট চলে যাচ্ছে। এক লিখতে পারো, এক বাংলায় এক, খালি এক লিখবা, এক এক এক্স, এটা লিখলে হবে, একই জিনিস। অনেক বইয়ে এক এক এক্স এভাবে লেখা আছে, মানে এটাও হলো ডেল ডেল এক্স। সো যাদের এটা লিখতে ভাল লাগছে লেখো, তা না হলে বাকিরা এটা লিখলেও হবে। এই চিহ্নটার নাম হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চিহ্ন। আমি আবারও বলছি, এই চিহ্নটার নাম কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চিহ্ন। এই চিহ্নটার নাম কি? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চিহ্ন। এই কথা ওকে? ভেরি গুড। এখন শোনো, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চিহ্নে হবেটা কি? এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চিহ্নে যেটা হবে, এই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চিহ্নে এখানে যেটা থাকবে, অনলি সেই চলক, বাকি দুনিয়াতে যা থাকবে সবাই ধ্রুবক। শুধু এখানে এক্স থাকলে এক্স চলক, মুরগি থাকলে মুরগি চলক, ছাগল থাকলে ছাগল চলক, যা এখানে থাকবে তাই কি চলক, বাকি সবাই কি ধ্রুবক। বুঝনি? বুঝছো? ওকে, তাহলে এটা আমরা টু বি কন্টিনিউড হলেও আশা করা যায় তোমরা সবাই এটা বলতে পারবা, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। বলো তো এটার উত্তর কি হবে? যতগুলো ধ্রুবক আছে আগে লিখে ফেলো। তাহলে সবগুলো ধ্রুবক লিখে ফেললে ইউ ভি ডাব্লিউ ওয়াই জেড, তাহলে থাকলো কি? ডেল 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 ডেল, তাই না? তাহলে ডেল 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 এক্স অফ এক্স, এটার মানে কি বলো তো? এটার মানে 1 না? তাহলে এই পুরোটার অ্যান্সার হবে ইউ ভি ডাব্লিউ এক্স বাদ ওয়াই জেড। আরো 2-1টা করতে দিলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন তোমাদের কাছে অন্তরীকরণ করার পরে মনে হবে একটা তেজপাতা। এত সহজ জিনিস পরীক্ষায় দেয় কি করে? ছাত্রদের কি লজ্জা শরম নাই? দেখো, ডেল ডেল এক্স এ ডেল ডেল এক্স রুট এক্স ওয়াই জেড কিউব পি স্কয়ার কিউব। বলো তো কি হবে? বলো, আগে ওয়াই জেড কিউব পি স্কয়ার কিউ লিখে নিলাম, এবার হাফ মাইনাস,
ওকে, দেখি এটা পারো কিনা। ডেল ডেল এক্স অফ ইউ ভি ডাব্লিউ ওয়াই কি হবে? এখানে এক্স আছে আর এখানে এক্স, তার মানে কোনো কথা নাই, ধ্রুবকের অন্তরীকরণ, জিরো কা হিরো আব্রাকা ডাবরা। সো আমার মনে হয় না যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মতো জায়গায় তোমাদের আটকানোর কোনো দরকার পড়বে আর কি। কি বলো, পারবো? মানে যত কিছু আমরা এতদিন পড়লাম তার মধ্যে এটাই মনে হয় সব থেকে ইজিয়েস্ট জিনিস, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যেটা দেখে মানুষের হাত পা কাঁপে শুধুমাত্র চিহ্নটা লিখতে গিয়ে। মানে চিহ্নের জন্যই মানুষ প্রশ্ন স্কিপ করে যায়, কি করে লিখবো চিহ্নটা। কিন্তু চিহ্নটা তেমন কঠিন কিছু না, ভেরি ভেরি ইজি। আমরা যে ভেক্টর অধ্যায় পড়বো ওর পুরো একটা পার্ট এই চিহ্ন দিয়েই, বাট জাস্ট এইটুকুটা জানলেই একবারে অল ক্লিয়ার শ্যাম্পু। ওকে, এই পর্যন্ত ওকে ক্লিয়ার? সো এর মাধ্যমে আজকের ক্লাস আমাদের শেষ। বাট এবার তোমাদের স্পয়লার দিয়ে দিই যে তোমাদের কি ঘটনা দুর্ঘটনা আছে। তো প্রথম ঘটনা হচ্ছে যে আমাদের আগামীকালকে একটা ক্লাস আছে। আমাদের আগামীকালকে ক্লাস আছে। আজকে কয়টা ক্লাস হলো? বেসিক ক্লাস 5। কালকের ক্লাসটা হবে বেসিক ক্লাস 6। ক্লাসটা কালকে নেওয়ারও কিছু উদ্দেশ্য আছে, সবগুলা ব্যাচের পড়াগুলোকে মার্চ করা। মানে আমি সাধারণত সবগুলা ব্যাচ একই সাথে শেষ করি, তো তোমাদের ব্যাচ একটু দেরিতে শুরু করা হয়েছিল, তো ওটা শেষ ঠিক টাইমে করার দায়িত্ব তো আমারই। তাই তোমাদের একটু কয়েকটা শুক্রবার মারা যাবে, তো বেশি শুক্রবার যাবে না, হয়তো কালকে একটা গেলেই হয়ে যাবে, তোমাদের বেশিখানে পিছায় নাই। তো ঘটনা হচ্ছে আমাদের ফ্রাইডে ক্লাস শুরু হবে 3টা থেকে, বাট তোমাদের ক্লাস হচ্ছে ঠিক 5টায়, ঠিক 5টা থেকে 6টা তোমাদের ক্লাসে আমরা আগামীকালকে 2টা জিনিস পড়াবো। নাম্বার 1 কাফফারা, ম্যাথের একটা জিনিস আছে, ডিফারেন্সিয়েশনের একটা টপিক আছে, ফিজিক্সে আমাদের লাগবে। এই টপিকটার নাম হলো কাফফারা। এটা আসলে এমনি বাংলা প্রচলিত নাম, আর এটার প্র্যাকটিক্যাল নাম যেটা বই পুস্তকে তোমরা পাবা তাকে বলা হয় চেইন রুল, শিকল নিয়ম, চেইন রুল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আরেকটা জিনিস আমরা যেটা ফিজিক্সের জন্য পড়বো সেটা হচ্ছে লামির উপপাদ্য। এই 2টা জিনিস আমরা আগামীকালকে বিকাল, হ্যাঁ, লামির উপপাদ্য। তো এই 2টা জিনিস আমরা আগামীকালকে পড়বো। কয়টায়? 5টায়। আর ওই যে 2-1জন আছে যারা আগের ক্লাসগুলো করেনি, বেসিক ক্লাস 3 এবং 4 এটাও কালকে আছে, তোমাদের করা লাগবে না ওটা। যারা মিস করেছো, আজকে 5 হলো, 3-4 এর বেসিক ক্লাস, তুই তো 4 নাম্বার করেছিস, তুই মনে 3 মিস করেছিস। তো বেসিক ক্লাস 3 আর 4 হবে হচ্ছে আগামীকালকেই 3টায় 4টায়। তো এই হলো বিষয়, মানে কালকে সবগুলো ক্লাসই আছে। তার আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে এই রবিবারে তোমাদের পরীক্ষা আছে। এই হচ্ছে তোমাদের স্পয়লার, যে রবিবার আসলে তোমাদের ক্লাস নাই, এই রবিবার তোমাদের পরীক্ষা আছে। তো এই রবিবার তোমাদের পরীক্ষা সম্পর্কে বলে দিচ্ছি। তো ভালো করে আরো ডিটেলসে বলার আগে একটু গত বছরের পরীক্ষার কোশ্চেনটা তোমাদেরকে আমি দিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে গত বছরের পরীক্ষার কোশ্চেন। এটা হচ্ছে গত বছরের পরীক্ষার কোশ্চেন। আর আজকেও তো চিরকুট হবে, চিরকুটগুলো আমরা পাস করে দিতে পারি। কেলা এখন পরীক্ষা দিতে বলিনি তো, এটা বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় দেখবা, চেষ্টা করবা। এখন একটু চোখ বুলাতে পারো, ওই দিক থেকে যাওয়ার কথা তো। এই ওদিকে ছেলেদের দিকে বাঁচেনি, ওদিকে বাড়াই দে। ওদিকে ওদিকে দে। তোমার তো চোখে সর্ষা ফুল দেখার কথা, এত দেরিতে আসছো কিসের জন্য তুমি? কার মাধ্যম দিয়ে পড়তেছো তুমি? তো
তোমার এত মাধ্যম দিয়ে ভর্তি হতে হবে কিসের জন্য? ওরে বলো, আলসামু করেছি আমি, তাই এটা বলো। কথা ওইটা না, আপনার সবাই ব্যানার ঝুলা রাখছে, আপনার একটা ব্যানার ওই মোড়ে দিতে হবে। ওরে দেখেছি, হ্যাঁ তাই না? তাহলে ব্যানার কোথায় লাগাতে হবে, তোমার বাড়িতে? আমার বাড়িতে লাগবে, আমার বাড়িতে লাগবে না, আমার বাড়িতে চিনি। আচ্ছা শোনো, তো ঘটনা হচ্ছে এইখানে যেরকম কোশ্চেন দেখতে পাচ্ছ, পরীক্ষার কোশ্চেন এরকমই হবে। আর পরীক্ষার সিলেবাসটা যদি আমি তোমাদের বলি, সিলেবাসটা হচ্ছে আপ টু ফ্রাইডে ক্লাস, আপ টু ফ্রাইডে ক্লাস, এবং রবিবারে তোমাদের পরীক্ষা থাকবে। রবিবারে ক্লাস হবে না, তবে এক্সাম টাইম তোমাদের ব্যাচ টাইমে এক্সামটা নাই, আরও অনেকগুলো টাইম দেওয়া আছে, কোনোটা না কোনোটা মিলবে অবশ্যই। 26, 5, 24 তোমাদের এক্সাম টাইম দেওয়া আছে। রবিবার সকাল 10টা, রবিবার দুপুর 2টা, রবিবার বিকাল 4টা এবং রবিবার বিকাল 5টা। 6টাটা নাই, কারণ 6টার দিকে আমার সেকেন্ড ইয়ারের পরীক্ষা আছে, তো 3 ঘন্টার, ওই জন্য তোমাদেরকে জায়গা দেওয়া সম্ভব হবে না ওই টাইমে। ওরাই 400 জন পরীক্ষা দেবে, তো তোমাদের জায়গা দেবো কখন? তো এই 4টার মধ্যে যে কোনো একটা টাইমে আসলেই হবে, আর পরীক্ষা হবে 50 মিনিট, পরীক্ষা হবে অনলি 50 মিনিট। তো যেহেতু 4টা টাইম, কোনো না কোনো টাইমে তোমাদের মিলবেই, কারণ তোমাদের তো কলেজ নাই, কিছু নাই, আর একদিনে তো আর 4টা প্রাইভেট থাকার কথা না। সো একটা না একটা টাইম মিলবেই, যেই টাইমে মিলবে তোমরা চলে আসবা। কোশ্চেন মোটামুটি এরকম হবে, এখান থেকে যদিও একটাও আসবে না, রবিবারে ক্লাস হবে না। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? কিচ্ছু করার নেই, যথেষ্ট পরিমাণ টাইম দেওয়া আছে। এর আচ্ছা, 3টায় টাইমটা নাই, কারণ 3টার দিকেও আমার পরীক্ষা আছে। হ্যাঁ, 6টার ব্যাচে জায়গা ওদেরকে দেওয়া যাবে না, কারণ ওদেরকে সেকেন্ড ইয়ারের ফুল মডেল টেস্ট আছে 3 ঘন্টার। ঠিক আছে, বিল্ডিংটা আমার অনেক বড়ই, কিন্তু পরীক্ষাগুলো, ওরে রুম কি 20টা রুম লাগবে নাকি? না, এই এত পরীক্ষা কিসের জন্য থাকবে তোমার? 9টার দিকে কি পরীক্ষা তোমার? কি পড়া? মানুষ 9:30টার দিকে পড়ে, কলেজ খুললে কি করবা? ও গেলে না রোববার, সমস্যা কি? কি পড়া রোববার? বেশি ইংলিশ বিদ হয়ে গেছে। এবার 2টার দিকে কি পড়া বলেন? কি পরীক্ষা? কি পরীক্ষা? এখন আবার উদ্দেশ্যে কি পরীক্ষা? কে জানে? 4টার দিকে? ভেরি গুড। তো সকালবেলা একটা টাইমে একটু দিয়ে গেলেই হতো, তেমন একটা সমস্যা এখানে ছিল না। যে কোনো সময় না, ওই যে টাইমগুলো লেখা আছে এই টাইম, ঠিক আছে? এখানে যে কোনো সময় তো পরীক্ষা দেওয়ার সুযোগ নাই, কারণ পরীক্ষাগুলো খুব স্ট্রিক্টলি হয়, ঠিক আছে? পরীক্ষাগুলা খুবই খুবই স্ট্রিক্টলি নিতে হবে। দিচ্ছি। এখন তুমি কি করে ম্যানেজ করবে? একটু কষ্ট করে ম্যানেজ ট্যানেজ করে চলে আসো, তা না হলে আসলে সমস্যা। না, না আসলে তো লস তোমাদের। কেন লস সেটা বোঝাচ্ছি। ও জানো, এই যাই হোক, শোনো, 4টা টাইম, এর থেকে বেশি টাইম আসলে না। 4টা টাইমে যদি কারো না মিলে, তার মানে ও অতিরিক্ত প্রাইভেটের নেশায় আসক্ত, ও ভুল রাস্তায় আছে। তাহলে যারা নেশাগ্রস্ত, ওদেরকে নেশা থেকে মুক্ত হওয়ার পদ্ধতি দেওয়া উচিত, ঠিক আছে? তাই নেশা থেকে, অ্যাডিকশন থেকে নিজেকে বাইর করো। এত বেশি প্রাইভেট পড়া যাবে না। একটা দিনে যদি মানুষের 4টা টাইমে প্রাইভেট থাকে, তাহলে ওরে ধরে কি করা উচিত? এবং তার মধ্যে তো আমার টাইমটা আমি বাদই দিলাম, মানে মানে তার মানে তোমার একটা দিনে 5টা টাইম এঙ্গেজ, আমি এটা বুঝালাম আর কি।
মানে এখন তো 5টা টাইম এঙ্গেজ, এটাই তো দাঁড়াচ্ছে, তাই না? একটা টাইম এঙ্গেজ, 2টা টাইম এঙ্গেজ, 3টে টাইম এঙ্গেজ, 4টা টাইম এঙ্গেজ, এই টাইমটাও এঙ্গেজ। তাহলে একটা রোববার গেলে না, রেগুলার না যে জিনিস, ওই জিনিস রোববারে যেতে হবে, দিও না, সিম্পল হিসাব। আচ্ছা শোনো, তো এটা ছাড়া আসলে টাইম জেনারেট করা সম্ভব হচ্ছে না। আর যেটা বলতে চাচ্ছিলাম, শোনো, এই পরীক্ষাটার জন্য তোমরা কালকের ক্লাসটা মিস দিবা না, এটা রবিবারের পরীক্ষায় কাজে লাগবে। আর পরীক্ষাটা আসলে কেন নিচ্ছি এটাও তো বলা জরুরি, তাই না? তো আসলে পরীক্ষা নেওয়ার মেন কারণ হচ্ছে আমাদের আগামী 31 তারিখে গ্র্যান্ড সেলিব্রেশন হওয়ার কথা। তো এটা মনে করো না যে পরীক্ষায় যারা যারা ভালো করবে তাদেরকে গ্র্যান্ড সেলিব্রেশনে আসতে দিব, না 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 না, এরকম না। রবিবারে তোমরা যখন পরীক্ষা দিতে আসবা, যখন তোমরা পরীক্ষা দিবা ইন টাইম তোমাদেরকে গ্র্যান্ড সেলিব্রেশনের এই টোকেন দেওয়া হবে। আর যখন পরীক্ষা দিবা জাস্ট ওই টাইমে, শুধু ওই সময়গুলোতেই দেওয়া হবে, অন্য কোনো সময় না, শুধু ওই দিনই রবিবারে দেওয়া হবে। এবং আরেকটা স্পয়লার আছে তোমাদের জন্য, সেটা হচ্ছে, তো মানে এখানে তোমার পরীক্ষার নাম্বারেরটা কোনো বিষয় না, নাম্বারটা কোনো ইস্যু না, বাট ইম্পর্টেন্ট পরীক্ষার আমার এখানকার নাম্বারগুলো সব ক্যারি হয়তো একসাথে, নাম্বারগুলো যোগ করাটা গুরুত্বপূর্ণ। তো ওই দিনকে তোমাদের গ্র্যান্ড সেলিব্রেশনের টোকেন দেওয়া হবে, এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে টোকেন একটা নর্মাল টোকেন থাকবে আর একটা তোমাদের ছবিওয়ালা টোকেন থাকবে। তো এই ছবিওয়ালা টোকেনটা ওয়েবসাইট থেকে অটো জেনারেট হবে, যেটা মোটামুটি সব ব্যাচে করে ফেলেছে, তোমরা এখনো করোনি। তো এই ওয়েবসাইট থেকে টোকেনটা তোমাদেরকে ওয়েবসাইট থেকে এটা করে নিতে হবে, মানে তোমাদের করে নিতে হবে না, আমি দিয়ে দিব তোমাদেরকে পরীক্ষার দিন। আজকে রাতের মধ্যে তোমাদেরকে তোমাদের প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। লগ ইন করলা, লগ ইন করার পর এখানে এই ছবিটা কে দিল, বদমাস, এইখানে এই যে এডিট প্রোফাইলে যাবা। ফোন নাম্বার নিচ্ছে না মানে? তুমি নিশ্চয়ই একটা ঘাপলাবাজি করেছো। তুমি যদি এখন এডিট করতে গিয়ে আমি বলি, তুমি যদি স্টুডেন্ট ফোন নাম্বারের জায়গাটা নষ্ট করে ফেলো, তুমি অবশ্যই ঢুকতে পারবে না, কারণ এটা তোমার ইউনিক আইডি, মানে এটা দিয়ে তুমি লগ ইন করছো। তুমি যদি এটাকে, এই দেখো এখানে +880 আছে, তুমি এটা না দিয়ে তোমার মোবাইল নাম্বারটা, মানে তুমি তোমার স্টুডেন্ট আইডি চেঞ্জ করতে পারবে না, ওটা তো তোমার ইউনিক আইডি। এখন তোমার কি করার আছে জানি না, তুমি অফিসে যাও, মোবাইল নিয়ে অফিসে নিয়ে একটু মারামারি করো, তাইলে হবে। তো বিষয়টা হচ্ছে এটা তো ইউনিক আইডি, এটাতে তুমি, ঠিক আছে, তাহলে তো তুমি লগ ইন করতে পারবা না, এটাই স্বাভাবিক কথা। এখন বলি প্রোফাইল পিকচার কেমন করে দিবা। এডিট প্রোফাইলে গেলা, এই চুজ ফাইলে যে তুমি জাস্ট ছবিটা দিয়ে দিবা, তাহলে তোমার ছবিটা সাইজ অনেক বড় আছে, একটু ছোট করে নেবা, তাহলেই হবে। মানে সাইজটা 10 মেগাবাইটের কম হলেই হবে। হয়তো অনেক বেশি ভালো ক্যামেরা দিয়ে ছবি তুলে ছবিটার সাইজ বড় হয়ে গেছে, আর কোনো ইস্যু নাই। তো তুমি এখানে দিলেই তোমার প্রোফাইলটা ওকে হয়ে যাবে, এবং প্রোফাইলটা আজকের মধ্যে ওকে করে ফেলবা, কারণ আমরা এখান থেকে তোমাদের ওয়েবসাইট থেকে একটা করে ছবিওয়ালা আইডি বাড়াবে, যেটা লাগবে ওই দিনকে। হ্যাঁ, আরে না, এটা ওয়েবসাইট থেকে ঢুকতে হবে, গুগলে লিখবা rfphysics.edu.com, তাহলে হবে, এত কঠিন কিছু না। আর পাসওয়ার্ড তো তোমার মোবাইলে যাওয়ার কথা, এখন কি পাসওয়ার্ড বেঁচে খেয়ে ফেলেছে নাকি জানি না, তা নাহলে পাওয়া যাবে। ওকে, এই শোনো, এখন এই ছবি দেওয়ার দুইটা দরকার। 1 নাম্বার হচ্ছে এই ছবি ছাড়া তোমাকে গ্র্যান্ড সেলিব্রেশনের টোকেনটা দেওয়া হবে না, এবং 2 নাম্বার কথা হচ্ছে যদি ধরো তুমি পরীক্ষা দিয়ে পুরস্কার পেয়েও গেলা, ছবি না থাকলে তোমাকে পুরস্কার দেওয়া হবে না, কারণ পুরস্কার তো গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠানের দিন দেওয়া হবে, এই জন্যই পরীক্ষাটা নেওয়া। তো পুরস্কারটা আমরা যখন দিব, ডিসপ্লেতে তোমার ছবিটা শো করবে আর কি। তো যার ছবি নাই, যেহেতু অনেক বড় একটা প্রোগ্রাম হবে, যার ছবি নাই তাকে আমরা রেজাল্ট থেকে আউট করে দেবো, কিন্তু ভিডিওটা আমরা নষ্ট করবো না। মানে মনে করো ধরো তুমি ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, থার্ড হয়েছো বা 10 হয়েছো, তোমার ছবি নাই, ভেরি সুন্দর, যে সেকেন্ড হয়েছে তো ছবি নাই, থার্ডকে সেকেন্ড বানিয়ে দেবো, যে সেকেন্ড হয়েছে গায়েব করে দেবো, কারণ কি ওর ছবি নাই। এখন মানে অটোমেটিক একটা একটা করে স্লাইড বানানো যাবে না, আমি ওয়েবসাইট থেকে অটোমেটিক স্লাইড বানিয়েছি, যে রেজাল্ট হবে, এক ক্লিক করবো, ফার্স্ট সেকেন্ড থার্ডে সুন্দর করে স্লাইড হয়ে যাবে, এটাকে আমি ওই ডিসপ্লেতে শো করে দেবো, ওই অনুযায়ী রেজাল্ট দিয়ে দেবো। এখন তোমার ছবি নাই, তোমার ডিসপ্লেতে রেজাল্ট দেখাবে না, তো দেখতে খারাপ লাগবে, তার থেকে তোমার রেজাল্টই আউট করে দেবো। তুমি পেয়ে 56 বানিয়ে দিলাম 6, হয়ে গেল, ভেরি গুড। ঠিক আছে, এগুলা মাঝে মধ্যেই করা লাগে আর কি। তো তাই তোমরা অবশ্যই ছবিটা আজকের মধ্যে আপলোড করে ফেলবা, ভেরি ভেরি ইজি। আর এখানে ওয়েবসাইট ঢুকলে তো লাভ আছে, যে এখানে ধরো এই যে এখানে তোমাদের সব ক্লাসগুলো এখানে আছে, তো আগের বছরের এই যে ক্লাসেসে ঢুকবা, এখানে দেখো সব ক্লাস আছে। বেসিক ক্লাস তো আগের বছর হয়নি,
তাই বেসিক ক্লাস নাই। আর তোমাদের ক্লাস তোমরা পাবা না তো, এটা আমার নিয়ম। কি ক্ষতি তো হলোই, কিছু করার নাই। তবে তোমাদের ব্যাচের ক্লাস তো আমি তোমাদেরকে দেই না, মানে আমি কখনোই যেই ব্যাচের ক্লাস ওই ব্যাচকে দিই না। বেসিক ক্লাসগুলো দেওয়া হবে না আসলে। তোমার যদি ক্লাস মিস থাকে কালকে 3টা থেকে এসে আগের 2টা করে ফেলতে পারো, এই আর কি। আর তোমার ক্লাস যখন মিস হলো, এই 2 দিন আগে তো 4টার ব্যাচ শুরু করলাম, এই শনিবার 4টার ব্যাচ, তখন ঘুমাইছিল কেন? তো ওই ব্যাচের ওই ব্যাচে 2টা ক্লাস করে নিতা, তাহলেই তো হতো। ঠিক আছে, মানে আসলে ওয়েবসাইটে হঠাৎ করে এগুলা দেওয়া যায় না, অনেক সিরিয়ালাইজ করে দিতে হয়। হ্যাঁ 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 বলো। রবিবার 4টায় তো সেম, শনিবার 4টা, এই তো। যাই হোক, শোনো যেটা বলছিলাম, তোমাদের ওই ক্লাসের যেটা হয় 25 ব্যাচ 24 ব্যাচের ক্লাস পাইছে, তোমরা 26 ব্যাচ, তোমরা 25 ব্যাচের ক্লাস পাইছো, ওই 27 ব্যাচ আবার তোমাদের ক্লাস পাবে, এরকম বিষয়। ঠিক আছে, এটাই তো নিয়ম না, মানে আপ টু ডেট ক্লাস দেওয়া যায় না আসলে। ক্লাসগুলো এক্সট্রাক্ট করে দিয়ে ইনক্রিপ্ট করে ওখানে দিতে টাইম লাগে, তাই আসলে ওই ব্যাচকে দেওয়া যায় না। অযথা চেষ্টা করে লাভ হয় না, আগের ব্যাচটা রেডি থাকে, দেওয়াটা ভেরি ইজি, জাস্ট একটা ক্লিক করলে হয়ে যায়। তো যাই হোক, এই যে এখানে তোমরা ঢুকে ওয়েবসাইট থেকে মোটামুটি ক্লাসগুলো দেখতে পারবা, খারাপ না। এই যে দেখো, ভালোই ভালোই চলে আসে। ঠিক আছে, খাতা বন্ধ করি, আমরা পরীক্ষার জন্য আমরা হালকা পাতলা প্রস্তুতি গ্রহণ করতেই পারি।